কিন্তু সবাই জানো কিছু না কিছু। এর আগেও মনে হয় মাইট্রাল স্টেনোসিস এর ক্লাস হয়েছে। মাইট্রাল ভালভের অ্যানাটমিতে কি কি থাকে? ভালভ ইটসেলফ, যেটা কানেক্ট করতেছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে। মাইট্রাল ভালভের কি কি কম্পোনেন্ট থাকতেছে এখানে বলতেছে লেফট অ্যাট্রিয়াল ওয়াল, অ্যানিউলাস, লিফলেটস, কর্ডি টেন্ডনি, প্যাপিলারি মাসলস, দ্য লেফট ভেন্ট্রিকুলার ওয়াল। এই ছবিতে আমরা জানি মাইট্রাল ভালভ লিফলেটের কয়টা পার্ট থাকে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়রের মধ্যে? A1, A2, A3, P1, P2, P3, যেটা ইকোকার্ডিওগ্রাফিক্যালি। আর দুইটা প্যাপিলারি মাসল থাকে, অ্যান্টেরোল্যাটারাল, পোস্টোমিডিয়াল। এখন মাইট্রাল স্টেনোসিস বলতে আমরা কি বুঝি? নর্মাল মাইট্রাল ভালভ এরিয়া হচ্ছে 4 to 6 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতেছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড আমরা কখন বলতেছি? more than 1.6 to 2.5. Moderate হচ্ছে 1 to 1.5 আর severe MS less than 1 centimeter square. মাইট্রাল স্টেনোসিস এর ইটিওলজি মেইনলি কি? আমাদের দেশের জন্য বা ভারতীয় উপমহাদেশের জন্য রিউমাটিক ফিভার, আফ্রিকান কান্ট্রিতেও সেম। এবং রিউমাটিক ফিভার হচ্ছে 40% মাইট্রাল স্টেনোসিস কে কভার করতেছে। এছাড়া কনজেনিটাল মাইট্রাল স্টেনোসিস আছে, কড ট্রাইঅ্যাট্রিয়াটাম, মাইট্রাল অ্যানিউলার ক্যালসিফিকেশন উইথ এক্সটেনশন দ্য লিফলেটস, যেটা এল্ডারলিদের হয়, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটসেট্রা। মাইট্রাল স্টেনোসিস এর প্যাথোজেনেসিস কি হয়? Rheumatic fever is the most common cause of mitral stenosis. In rheumatic mitral stenosis, chronic inflammation leads to diffuse thickening of the valve leaflets with formation of fibrous tissue and or calcific deposits. The mitral commissures fuse, the chordae tendineae fuse and shortens, the valvular cusps become rigid. These changes in turn lead to narrowing at the apex of the valve. Calcification of the stenotic mitral valve immobilizes the leaflets and narrows the orifice further. মাইট্রাল স্টেনোসিসের প্যাথোফিজিওলজিতে আমরা কি জানি? যখন মাইট্রাল ভালভের ফ্লোটা কমে যাচ্ছে তখন লেফট অ্যাট্রিয়াল প্রেসারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কারণ ব্লাডটা এলভিতে যেতে পারতেছে না। তখন ব্যাক প্রেসারের জন্য পালমোনারি ভেনাস প্রেসার বাড়বে, পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি আর্টেরিয়াল এবং লেফট অ্যাট্রিয়াল প্রেসার রাইট অ্যাট্রিয়াল প্রেসার বাড়বে, রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বাড়বে, রাইট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড হবে, যে জন্য রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হবে, প্রেসার ওভারলোডের জন্য টিআর হবে এবং আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন হবে। আর যেহেতু লেফট অ্যাট্রিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে এই জন্য কনজেশন হবে, পালমোনারি কনজেশন, পালমোনারি ইডেমা। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে আমরা কি কি পাই একটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টের? ডিজনিয়া, অর্থোপনিয়া, পিএনডি। তোমরা মাঝে মাঝে কথা বলবে, তোমরা মাঝে মাঝে কথা বলো, না হলে আমি বুঝতে পারবো না শোনা যাচ্ছে কিনা। জি শুনতে পাচ্ছেন? সিমটমস কি? আচ্ছা, কি কি হচ্ছে? একটা সিমটমস ডিউ টু পালমোনারি হাইপারটেনশন। কি কি? ডিজনিয়া, অর্থোপনিয়া, paroxysmal nocturnal dyspnea. Recurrent pulmonary infection as bronchitis, bronchopneumonia, lobar pneumonia, especially during the winter months. Hemoptysis results from rupture of pulmonary bronchial venous connections. Cough, fatigue. Lower limb swelling, pain, right hypochondrium. Palpitation can develop in case if atrial fibrillation develops. Physical examination এ আমরা কি কি পাচ্ছি? যদি জেনারেল এক্সামিনেশন করি, মাইট্রাল ফেসিস। মাইট্রাল ফেসিসটা আমাদের দেশে অত বোঝা যায় না কমপ্লেক্সনের জন্য, এটা হবে আর্টেরিও ভেনাস ম্যালফরমেশনের জন্য, অ্যানাস্টোমোসিসের জন্য। পালস যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাবো, আর যদি না থাকে তখন আমরা লো ভলিউম পালস পাবো। Parasternal heave can be there due to right ventricular hypertrophy. আর
অ্যাপেক্স বিট কেমন হয় আমরা জানি, ট্যাপিং টাইপ অফ অ্যাপেক্স বিট, palpable first heart sound is there, normal in position. যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় তাহলে লেফট সাইডে সরে যেতে পারে অ্যাপেক্স বিটটা। A diastolic thrill may rarely be present at the cardiac apex with the patient in the left lateral recumbent position. Rarely না diastolic thrill আমরা পাই। Mitral thesis এখানে দেখা যাচ্ছে। হ্যালো, কিছু বলছো? শোনা যাচ্ছে, আপনার শোনা যাচ্ছে। পিঙ্কিশ পার্পল প্যাচ, যেটা মার্শাল ফেসিসে আমরা কি দেখি, এখানে যে ছবিটা, pinkish purple patch on cheeks, tip of nose and lips bilaterally due to arteriovenous anastomosis and vascular stasis. আর mitral stenosis jugular vein-টা কেমন থাকবে? distended যদি RV failure থাকে। আর pulmonary hypertension থাকলে A wave-টা prominent হবে। auscultation-এ আমরা কি কি পাবো? আচ্ছা, palpation-এ P2 palpable পাওয়া যেতে পারে যদি pulmonary hypertension থাকে। আর auscultation-এ ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে মাইট্রাল এরিয়াতে, আর যদি মাইট্রাল স্টেনোসিসটা ক্যালসিফিক হয় তাহলে মাফলড হবে, আর যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে ভ্যারিয়েবল হবে, তখন লাউড বলা যাবে না। পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হবে যদি পালমোনারি হাইপারটেনশন হয়। আর ওপেনিং স্ন্যাপ, mitral valve opens suddenly with the force of increased left atrial pressure. Low pitch, rough rumbling mid-diastolic murmur with pre-systolic accentuation. Murmur of mitral stenosis টা কেমন হয়? Low pitched, rumbling, diastolic murmur, rough. Following opening snap, based hard with the bell of the stethoscope at the apex of the heart in left lateral position with breath held in expiration. যদি পেশেন্ট সাইনাস রিদমে থাকে তাহলে প্রিসিস্টোলিক এক্সেন্টুয়েশন আমরা পাবো, murmur becomes louder at the end of diastole. Presystolic accentuation will be absent in case of atrial fibrillation, left atrial failure, big left atrial thrombus. Severity of mitral stenosis আমরা কিভাবে বুঝি? The time interval between second heart sound, A2 component and opening snap কমে যাবে inversely with the severity of the MS. তার মানে MS যত সিভিয়ার হবে গ্যাপটা A2 OS গ্যাপটা তত কমে যাবে। Normally it is 0.05 to 0.12 second. The smaller the gap, the more severe is the MS. Longer the duration of mid-diastolic murmur, the more severe is the MS. As the valve cups become immobile, loud S1 softens. Opening snap disappears. When pulmonary hypertension appears, P2 gets loud. আর diastolic murmurটা সিভিয়ারে কি হবে? লঙ্গার হবে। কতটুকু রাফ কতটুকু হার্শ সেটা ইম্পর্টেন্ট না, ডিউরেশনটা ইম্পর্টেন্ট। তার মানে দুইটা জিনিস পাচ্ছি আমরা, একটা হচ্ছে লঙ্গার ডিউরেশন অফ ডায়াস্টোলিক মারমার, আর আরেকটা গ্যাপ বিটুইন A2 এন্ড ওপেনিং স্ন্যাপ ডিক্রিজেস। ক্লিনিক্যাল ফাইন্ডিং এ আমরা কিছু সাইন জানি, এগুলো কি কি নাম বলতে পারবা? যেমন অর্টনার সাইন। অর্টনার্সটা আমরা কখন পাই? ইসোফেজিয়াল কম্প্রেশন হয়, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে যখন লেঞ্জিয়াল নার্ভকে কম্প্রেস করবে, লেফট রিকার ল্যাঞ্জিয়াল নার্ভ কম্প্রেস হলে হোর্সনেস অফ ভয়েস হবে, কম্প্রেশন হয়। জি আচ্ছা। আর ইনভেস্টিগেশন আমরা কি কি করি এমএস এ? খুব যে বেশি কিছু ইনভেস্টিগেশন করা হয় তা কিন্তু না। প্রথমে পেশেন্ট যদি সিমটম নিয়ে আসে তাহলে আমরা সিমটম থেকে সাসপেক্ট করতে পারি, ক্লিনিক্যাল এক্সামিনেশনেই কিন্তু মাইট্রাল স্টেনোসিস আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরও কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হবে, যেমন ইসিজি, চেস্ট এক্সরে,
ইকোকার্ডিওগ্রাফি কি ট্রান্সথোরাসিক, ট্রান্সইসোফেজিয়াল। কার্ডিয়াক এমআরআই, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এগুলো হচ্ছে অপশনাল। কার্ডিয়াক এমআরআই অলমোস্ট করাই হয় না। চেস্ট এক্সরেতে আমরা কি পাবো? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? Heart is enlarged in Double control of the transverse. right body, left body statements. হ্যাঁ, It প্রথমে enlarging বলতে transverse হবে diabetes. Heart is enlarging transverse diabetes. কার্ডিয়াক শ্যাডো, তারপর ডাবল কন্ট্রোল অফ রাইট বর্ডার, Double control of the right border, Due straightening to of the left left border, pulmonary atrial conus. pulmonary conus full, straightening of the left border of the heart. Left border of the heart. আর পালমোনারি শ্যাডো কি হচ্ছে এখানে? Dilated pulmonary arteries at hilum with peripheral pruning. পালমোনারি হাইপারটেনশনে কি দেখা যায়? হঠাৎ করে মনে হয় পেরিফেরিটা কাটা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। ব্যাট সুইং অ্যাপিয়ারেন্স কখন হয়? Pulmonary edema জন্য। From peripheral region to periphery and Carlis B lines indicating pulmonary edema. Elevation of left upper lobe bronchus which becomes horizontal due to LA enlargement. তার মানে LA enlargementের জন্য আমরা চেস্ট এক্সরেতে কি দেখবো? একটা হচ্ছে ডাবল কন্ট্যুর, আর একটা হচ্ছে লেফট ব্রঙ্কাসটা অলমোস্ট হরাইজন্টাল হয়ে যাবে, এলিভেশন হয়। Calcified mitral valve can be seen on lateral view. Chest X-ray right anterior oblique view with barium filled esophagus shows sickling of esophagus by enlarged LA. ECG তে আমরা কি পাই কমনলি? P mitrally. P mitrally মানে কি? লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য বাইফিড P ওয়েভ থাকবে। Wide more than 0.12 second. 3 small square and notched P wave with the interpeak duration of more than 0.04 second. Mainly কোথায় দেখা যাবে? lead 2 and lead V1. P wave may become tall and peaked more than 2.5 small square in lead 2 and V1 when severe pulmonary hypertension or tricuspid stenosis complicates MS. তার মানে শুধু যে বাইফিড হবে তা না, টলও হতে পারে। আর রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য তো আমরা কি বললামই, পি পালমোনাল হবে। আর আরভিএইচ এর জন্য টল আর ওয়েভ হবে V1 এ। রাইট অ্যাক্সিস ডেভিয়েশনও হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পেতে পারি, সেটা কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। মাইট্রাল স্টেনোসিসে আমরা 2 ডাইমেনশনাল ইকোকার্ডিওগ্রাফি কেন করব? এক নাম্বার হচ্ছে ডায়াগনোসিসের জন্য। ডায়াগনোসিসে আমরা কি দেখব? ভালভ এরিয়াটা দেখব, তারপরে এলএ এনলার্জ আছে কিনা সেটা দেখব, সাবভালভ অ্যাপারেটাস কেমন আছে সেটা দেখব, কোনো ক্যালসিফিকেশন আছে নাকি, কোনো স্লাজ বা থ্রম্বাস আছে নাকি লেফট অ্যাট্রিয়াম অথবা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজে। তারপর রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, এই কয়েকটা জিনিস দেখবো। পালমোনারি হাইপারটেনশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এখন মাইট্রাল ভালভ এরিয়া আমরা কিভাবে দেখি? প্ল্যানিমেট্রিতে দেখব। মাইট্রাল ভালভ এরিয়া হচ্ছে নরমালি কত? 4 to 6, কিন্তু 2.5 এর উপরে থাকলে আমরা কিছু বলবো না, কিন্তু 1.5 এর নিচে থাকলে সেটা ইন্টারভেনশন করতে হবে। আর কি দেখি আমরা? প্রেসার হাফ টাইম দেখি, ডায়াস্টোলিক প্রেসার হাফ টাইম। এম মোডে দেখবো এম প্যাটার্নটা ডিসঅ্যাপিয়ার করবে, মাইট্রাল ভালভ ওপেনিং এর যে এম প্যাটার্ন সেটা ডিসঅ্যাপিয়ার করবে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে প্ল্যানিমেট্রি অফ দ্য মাইট্রাল ভালভ, 2 নাম্বার হচ্ছে প্রেসার হাফ টাইম। এই দুইটা দিয়ে আমরা সাইজ
ডিটারমাইন করব। আর ডপলারে আমরা কি দেখব? প্রেসার হাফ টাইমটা ডপলারে দেখব। আর আরেকটা জিনিস হচ্ছে মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্ট। মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্ট আমরা কোনটা দেখব? পিক দেখব মেইনলি নাকি মিন দেখব? আমরা মিন প্রেসার গ্রেডিয়েন্ট দেখব। প্রেসার গ্রেডিয়েন্ট মিন মানে কি? যদি লেস দেন 5 হয় তাহলে মাইল্ড, 5 to 10 মডারেট এবং মোর দেন 10 মিলিমিটার মার্কারি হলে সিভিয়ার এমএস বলবো আমরা। আর প্রেসার হাফ টাইম যদি 220 এর বেশি হয় তাহলে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস বলবো। আর ট্রান্সইসোফেজিয়াল ইকো আমাদের কখন দরকার হয়? যখন আমরা পিটিএমসি করব তার আগে আমাদের ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। কি দেখবো আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকোতে? একটা হচ্ছে মাইট্রাল ভালভ এরিয়াটা ঠিক আছে নাকি, আমরা যা ট্রান্সথোরাসিকে যা দেখছি সেই এরিয়াটা ঠিক আছে নাকি এটা কনফার্ম করব। কমিস্টুরাল ফিউশন আছে নাকি সেটা কনফার্ম করব। এমআর এর গ্রেডিংটা কনফার্ম করতে হবে। লেফট অ্যাট্রিয়াল থ্রম্বাস বা অ্যাপেন্ডেজের থ্রম্বাসটা কনফার্ম করতে হবে। এছাড়া টিআর এবং পালমোনারি হাইপারটেনশন আমরা দেখব। তার মানে ট্রান্সইসোফেজিয়াল ইকোটা মেইনলি আমরা পিটিএমসির আগে করব। আর ট্রান্সথোরাসিক ইকো আমরা ডায়াগনোসিসের জন্য করব এবং পিটিএমসির পরে পেশেন্টের ইমপ্রুভমেন্ট কি হলো সেটার জন্য করব। ফলো আপের সময় তো করতেই হবে। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন খুবই রেয়ারলি করা হয়। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমরা এখন কখন করি? যদি দেখা যায় যে পেশেন্টের শুধু পালমোনারি হাইপারটেনশনের ফিচার ছাড়া আর কোনো ফিচার বোঝা যাচ্ছে না, পেশেন্টের সিমটম নাই, অথবা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস যতটুকু তার চেয়ে বেশি সিমটম দেখা যাচ্ছে। এইসব সিচুয়েশনে আমরা ক্যাথেটার করে কনফার্ম করতে পারি। ইকো ডায়াগনোসিসটাকে কনফার্ম করব তখন কার্ডিয়াক ক্যাথেটার করে, মেইনলি শুধু যদি পালমোনারি হাইপারটেনশন ছাড়া কিছু না থাকে। মাইট্রাল স্টেনোসিসের ডিডি আমরা কি বলি গ্রসলি? এক নাম্বার হচ্ছে লেফট অ্যাট্রিয়াল থ্রম্বাস, 2 নাম্বার হচ্ছে মিক্সোমা। এগুলো সাধারণত আমরা ডায়াস্টোলিক মারমারের সাথে ডিডি আনি। কি ডিডি আসবে? ক্যারিকোমস মারমার, অস্টিন ফ্লেন মারমার, functional mid-diastolic murmurs, left atrial myxoma, tricuspid stenosis, ball valve thrombus, quad triatriatum. quad triatriatumটা কনফার্ম করা যাবে ইকো দিয়ে। বল ভালভ থ্রম্বাসটা আমরা ক্লিনিক্যালি কিভাবে বুঝবো? পোস্টার চেঞ্জের সাথে সাথে মারমারটা চেঞ্জ হবে। ট্রাইকাসপিড স্টেনোসিসের মারমার ইন্সপিরেশনে বাড়বে। লেফট অ্যাট্রিয়াল মিক্সোমাটাও আদার সিমটমস থাকবে যেমন ফিভার, এবং পেশেন্টের পোস্টারের সাথে এটা চেঞ্জ হতে পারে। মাইট্রাল স্টেনোসিসে কমপ্লিকেশন কি থাকে? লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, acute left atrial failure and acute pulmonary edema, pulmonary hypertension, right ventricular failure, atrial fibrillation, flutter এবং defiant ventricular premature contractions, embolic events, infective endocarditis, bronchopulmonary infection, Ortner syndrome, dysphagia. এখন আমরা মাইট্রাল স্টেনোসিসের কি ট্রিটমেন্ট হবে? একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, 2 নাম্বার সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি আছে? আমরা এইভাবে বলবো না, আমরা বলবো মেডিকেল ম্যানেজমেন্ট, ইন্টারভেনশন এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা কি মেইনলি 1 নাম্বার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, 2 নাম্বার হচ্ছে রেট কন্ট্রোল, 3 নাম্বার হচ্ছে যদি পালমোনারি এডেমা থাকে বা লেফট রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার থাকে তখন ডায়ারেটিক্স, আর ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বা রিউমেটিক ফিভারের প্রোফাইল্যাক্সিস লাগতে পারে।
তো অ্যান্টিকোয়াগুলেশন আমরা কি করব? ওয়ারফেরিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আমরা পিটিআইএনআর দেখে ওয়ারফেরিনটা ইউজ করব। মাইট্রাল স্টেনোসিসে কখনোই কিন্তু রিভারক্সাবান জাতীয় ড্রাগ দেয়া যাবে না। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি কি আছে? ক্লোজ মাইট্রাল কমিসুরেটমি, ওপেন মাইট্রাল কমিসুরেটমি আর ভালভ রিপ্লেসমেন্ট। আমরা পিটিএমসি সম্পর্কে একটু পরে বলবো। আর মেডিকেল ম্যানেজমেন্টে এএফএ ট্রিটমেন্ট করতে হবে কিভাবে? ডিগক্সিন দিয়ে, এবং ডিগক্সিন টক্সিসিটি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখন কিছু জিনিস বলবো, সেটা আর স্লাইড থেকে না। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখন মেইনলি কিছু জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে সিভিয়ার এমএস এর ডেফিনিশন আমরা কিভাবে বলছি। এখন সিভিয়ার এমএস কিন্তু আমরা less than 1 বলছি না। কিসের উপর ডিপেন্ড করে আমরা সিভিয়ার এমএস বলবো? বেসড অন সিভিয়ারিটি at which symptoms occur as well as the severity at which intervention will improve symptoms. তার মানে সিমটম অ্যাপিয়ার করবে এবং ইন্টারভেনশনের সিমটমটা ইমপ্রুভ করবে, ওইটাকে আমরা সিভিয়ার বলছি। সেই জন্য এখন মাইট্রাল ভালভ এরিয়া লেস দেন অর ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার স্কয়ার কি সিভিয়ার। মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্ট যদি মার্কারের মধ্যে থাকে এবং নরমাল হার, তাহলে আমরা সিভিয়ার বলবো। আচ্ছা, সাবভালভ অ্যাপারেটাসের মধ্যে কি কি থাকে? কেউ একজন বলো, সাবভালভ অ্যাপারেটাসের মধ্যে কি কি থাকে? Madam, chorda tendinis and papillary muscles. প্রথমে মাইট্রাল ভালভ অ্যানুলাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কর্ডা টেন্ডিনি, তারপর প্যাপিলারি মাসল। অ্যানুলাসের লোয়ার পার্টটাও কিন্তু অ্যাপারেটাসের মধ্যে আসবে। আচ্ছা, হিমোডাইনামিক প্যাথোফিজিওলজিতে মোটামুটি আইডিয়া হচ্ছে আমাদের। ডায়াগনোসিসটা হচ্ছে হিস্ট্রি, সাইন সিমটম, ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেলের মধ্যে অ্যান্টিকোয়াগুলেশনে আমরা কি দিব? ওয়ারফেরিন, আর নোয়াক দেয়া যাবে না। ইন্টারভেনশন বললাম পিটিএমসি, সার্জিক্যাল, সিএমসি, ওএমসি, মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। কমপ্লিকেশন বললাম। এখন আমরা কিছু বলি ডায়াগনোসিসের মধ্যে। পিটিএমসি করার না আমাদের স্কোরিং করতে হয়, সেই স্কোরিং সিস্টেমের নাম কি? উইলকিন্স স্কোর। উইলকিন্স স্কোরে আমরা কি কি দেখি? 4টা জিনিস, সেটাকে স্কোরিং করা হচ্ছে 1 to 4। 4টা জিনিস কি কি? একটা হচ্ছে কাস্ট মোবিলিটি, কাস্ট থিকেনিং, ক্যালসিফিকেশন, সাবভালভুলার থিকেনিং। মোবিলিটিটা কি? টিপসটা ইমোবাইল থাকবে, তারপরে মিডটা ইমোবাইল থাকবে, তারপরে শুধু বেসটা মোবাইল থাকবে, টোটালটা ইমোবাইল হয়ে যাবে। এটা গ্রেডিং করা হচ্ছে শুধু টিপ থেকে শুরু করে 1 2 3 4। কি কি দেখবো? নরমাল থিকেনিং হচ্ছে 4 to 5 মিলিমিটার, কিন্তু যখন মার্জিনাল থিকেনিং হবে 5 to 8 মিলিমিটার, তখন আমরা স্কোরিং করব 2। যদি এন্টায়ার
কাজটা যদি 5 to 8 মিলিমিটার হয় তখন আমরা স্কোরিং করব 3, আর যদি টোটাল টিস্যুটাই যদি মানে ভালভ অ্যাপারেটাসে সাব ভালভ না ভালভ কাস্পে টোটাল টিস্যুটাই যদি মোর দেন 8 to 10 মিলিমিটার থিক হয় তাহলে আমরা 4 স্কোর করব। 3 নম্বরে আসতেছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে কি দেখবো? ব্রাইটনেস ইন এ সিঙ্গেল এরিয়া, সেটা হচ্ছে স্কোর 1। মার্জিনাল স্ক্যাটার্ড ব্রাইটনেস হলে আমরা বলবো 2। মিড পোর্শনে যদি ব্রাইটনেস হয় তাহলে 3, এন্ড থ্রু আউট যদি ব্রাইট হয় তাহলে আমরা বলবো 4। আর সাবভালভুলার থিকেনিং কি কি? মিনিমাল বিলো মাইট্রাল লিফলেট যদি হয় তাহলে 1। 1/3 অফ কর্ডাল লেন্থ যদি ইনভলভ করে তাহলে 2। ডিস্টাল 1/3 অফ কর্ডাল লেন্থ যদি ইনভলভ করে তাহলে 3। থিকেনিং এন্ড শর্টেনিং আপ টু প্যাপিলারি মাসল যদি হয় তাহলে 4। তাহলে কি হচ্ছে উইলকিন্স স্কোয়ার এই 1 থেকে 4 পরে আমরা যদি লেস দেন 8 বা লেস দেন 8 হয় তাহলে আমরা পিটিএমসি করতে পারবো। এখন পিটিএমসি এর ইন্ডিকেশন, কখন আমরা পিটিএমসি করতে পারবো? 2014 ACC/H এর গাইডলাইনে কি বলতেছে? যদি সিম্পটোমেটিক সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হয়, ভালভ এরিয়া মোর দেন অর ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার স্কয়ার হয় এবং এমআর মাইল্ড থাকে মানে মডারেট বা সিভিয়ার না হয় এবং যদি থ্রম্বাস না থাকে তাহলে ওই পেশেন্টকে আমরা পিটিএমসি করতে পারবো। এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। তার মানে কি? সিম্পটোমেটিক সিভিয়ার এমএস এর সাথে ভালভ এরিয়া যদি 1.5 হয়, থ্রম্বাস যদি না থাকে, এমআর যদি গ্রেড 2 এর বেশি না হয় তাহলে আমরা পিটিএমসি করব। আর সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা কখন করব? যদি পিটিএমসি এর ইন্ডিকেশন না থাকে, 2 নাম্বার পেশেন্টের সার্জিক্যাল কোনো রিস্ক না থাকে, 3 নাম্বার হচ্ছে অন্য কোনো কার্ডিয়াক সার্জারি হচ্ছে, তখন আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করব। এটা হচ্ছে ক্লাস 1 লেভেল অফ এভিডেন্স সি। আর যদি আমরা আরেকটা ক্ষেত্রে পিটিএমসি করতে পারবো যদি ভালভ এরিয়া 1 হয়। নরমালি আমরা কি বললাম? সিম্পটোমেটিক সিভিয়ার এমএস ভালভ এরিয়া 1.5, কিন্তু ক্লাস 2 এতে বলতেছে যে এমএস ভালভ এরিয়া 1 যদি পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক হয় তারপরেও আমরা পিটিএমসি করতে পারবো। আর সার্জিক্যাল বলতেছে পেশেন্টের যদি এলএ থ্রম্বাস থাকে, সার্জিক্যাল ইন্টারভেনশনের সময় আমাদের অবশ্যই থ্রম্বাসের হিস্ট্রিও যদি থাকে এবং টোটাল অ্যান্টিকোয়াগুলেশন দেওয়ার পরেও যদি থ্রম্বাস না যায় তাহলে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের সময় অবশ্যই পেশেন্টের এলএ অ্যাপেন্ডিক্সটাকে লাইগেট করব অথবা এক্সিশন করব যাতে ফার্দার কোনো থ্রম্বাসের চান্স না থাকে। আর কখন আমরা পেশেন্টের সিএজি করব বা পিসিআই করব বা সিএবিজি করব মাইট্রাল স্টেনোসিস পেশেন্টদের? যদি একটা মেল পেশেন্ট হয় যার বয়স 40 বা তার উপরে, যদি ফিমেল পেশেন্ট পোস্ট মেনোপজাল হয় তাহলে আমাদের অ্যানজিওগ্রাম করে নিতে হবে এবং অ্যানজিওগ্রামের পরে আমরা পিটিএমসির সাথে কখন পিসিআই করব? যদি প্রক্সিমাল করোনারি ডিজিজ থাকে এবং স্টেনোসিস মোর দেন 70% হয় তখন আমরা পিটিএমসির সাথে পিসিআই করব। আর যদি দেখা যায় যে পিটিএমসির ইন্ডিকেশন নাই কিন্তু স্টেনোসিস আছে তখন আমরা সার্জিক্যাল করব, সিএবিজি তার সাথে ভালভ রিপ্লেসমেন্ট। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাডাম, জি। আচ্ছা, তার মানে অ্যানজিওগ্রাম আমরা কখন করব? মেলদের 40 ইয়ার্স, মেলদের পোস্ট মেনোপজাল, এবং অ্যানজিওগ্রামে যদি দেখা যায় যে প্রক্সিমাল করোনারি স্টেনোসিস আছে মোর দেন ইকুয়াল টু 70% এবং পেশেন্টের পিটিএমসি ইন্ডিকেশন আছে তাহলে আমরা বাইপাস করব না, আমরা তখন পিসিআই এবং পিটিএমসি করব। আর যদি ইন্ডিকেশন থাকে এবং যদি ভালভ রিপ্লেসমেন্টের ইন্ডিকেশন থাকে তখন আমরা পিটিএমসি তে আর যাব না, মানে সরি পিটিএমসি ইন্ডিকেশন থাকলে আমরা পিটিএমসি তে যাব না, আমরা
একবারে ভালভ রিপ্লেসমেন্ট এবং বাইপাস করব। এছাড়াও যদি আদার ভালভ ইনভলভমেন্ট থাকে, যেমন অ্যাওরটিক স্টেনোসিসে আমরা যদি অ্যাওরটিক ভালভটা ইন্টারভেনশন করি, মানে ট্যাভার করি, তাহলে আমরা পিটিএমসি করতে পারবো। যদি ট্যাভার না করি তাহলে আমরা বাইপাস যদি লাগে আমরা বাইপাস করব এবং ভালভ রিপ্লেসমেন্ট করব। তার মানে পিটিএমসি ইন্ডিকেশনে ভালভ এরিয়া হচ্ছে 1.5, এটা মনে থাকবে সবার। জি ম্যাডাম। জি ম্যাডাম, থাকবে। এবং আর্লি এফ যদি হয়, নিউ অনসেট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলেও আমরা পিটিএমসি করতে পারবো। তাহলে আমাদের কি কি গেল? মাইট্রাল স্টেনোসিস কাকে বলে, নরমাল ডায়ামিটার কি, সাবভালভ অ্যাপারাটাস কি, কজ অফ মাইট্রাল স্টেনোসিস মেইনলি কি কি আছে, হিমোডাইনামিক্স এন্ড প্যাথোফিজিওলজি, তারপর ডায়াগনোসিস কিভাবে করব, ট্রিটমেন্ট কিভাবে করব। অ্যান্টিকোয়াগুলেশনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে নোয়াকটা আমরা মাইট্রাল স্টেনোসিস এবং মেটালিক ভালভে কখনোই দিব না। অ্যাওরটিক ভালভে দেয়া যাবে, প্রস্থেটিক বায়োলজিক্যাল ভালভে দেয়া যাবে যদি সেটা অ্যাওরটিক ভালভ হয়। মাইট্রাল ভালভে কখনোই দেয়া যাবে না। আর আরেকটা জিনিস আছে, যদি আমরা দেখি যে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, মাইট্রাল ভালভ এরিয়া 1.5, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, সেই ক্ষেত্রে আমরা পিটিএমসি করতে পারবো, যেটা ক্লাস 2B। সেখানে কি বলতেছে যে more than 1.5 পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার যদি more than 25 মিলিমিটার মার্কারি হয় এবং মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্ট যদি more than 15 উইথ এক্সারসাইজ হয়। তার মানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে পেশেন্ট যদি মিসম্যাচ প্রপোর্শনে সিম্পটোমেটিক থাকে মাইট্রাল ভালভের এরিয়া এবং মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্টের চেয়ে, তাহলে তাকে এক্সারসাইজ ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হবে যে তার গ্রেডিয়েন্ট বাড়তেছে কিনা, পালমোনারি ক্যাপিলারি প্রেশার বাড়তেছে কিনা বা পালমোনারি হাইপারটেনশনটা বাড়তেছে কিনা। এটা যদি হয় সেই পেশেন্টেরও ভালভ এরিয়া 1.5 এর বেশি থাকলেও আমরা পিটিএমসি করতে পারি। তার মানে 1.5 এর বেশি হলে আমরা পিসিডব্লিউসি more than 25, এমভিজি more than 15, তাকে আমরা পিটিএমসি করতে পারবো। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাডাম প্রেগন্যান্সি নিয়ে একটু বলেন, এমএস উইথ প্রেগন্যান্সি। এমএস উইথ প্রেগন্যান্সিতে আমাদের নরমালি কি করতে হয়, প্রেগন্যান্সি যখন ডায়াগনোসিস হয়, সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে খুব একটা বেশি ডায়াগনোসিস হয় না, কিন্তু 12 মান্থের পরে আমরা যখন এমএস ডায়াগনোসিস হবে 12 মান্থের পর থেকে আমরা তাকে ওয়ারফেরিন স্টার্ট করব এবং ডায়ারেটিক্স দিলে স্পাইনোল্যাকটন দিব না, ল্যাসিক্স দিব। অ্যান্টিকোয়াগুলেশনটা মাস্ট, আর সিম্পটোমেটিক যদি রেট বেশি থাকে রেট কমাতে হবে। ডিগক্সিনে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। এবং ওয়ারফেরিনটা চলবে কতদিন, 36 উইকস পর্যন্ত। 36 উইকস এর পরে আমরা ওয়ারফেরিন বন্ধ করে হেপারিন স্টার্ট করব। লো মলিকিউলারও দেয়া যায়, কিন্তু সলিবল হেপারিনই দিতে বলে। হেপারিন স্টার্ট লো মলিকুলার ওয়েটে আমরা স্টার্ট করি। প্রেগন্যান্সি এবং ডেলিভারির কতক্ষণ আগে আমরা সেটা বন্ধ করব, 12 আওয়ার্স আগে। আর যদি হেপারিন হয় তাহলে 6 আওয়ার্স আগে বন্ধ করব এবং ডেলিভারি 72 আওয়ার্স পরে আবার স্টার্ট করতে হবে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে আমরা পিটিএমসি করতে পারবো পেশেন্টের যদি পিটিএমসির ইন্ডিকেশন থাকে। পেশেন্ট যদি সিভিয়ারলি সিম্পটোমেটিক হয় তাহলে আমরা লিড শিল্ড দিয়ে পেশেন্টকে পিটিএমসি করতে পারবো। লিড শিল্ডটা কোথায় দিতে হবে, পেটের উপরে নাকি পেশেন্টের নিচে? নিচে ম্যাম, নিচে। নিচে। টেবিলের উপর লিড শিল্ড দিয়ে পেশেন্টকে শোয়াতে হবে। আর কিছু?
এবং ভলিউম ম্যাম ডিপ্লিশন আমি আছে কিনা, মানে ম্যাম হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, পেশেন্ট প্রেগন্যান্সি থাকলে তার জন্য ভলিউমটা ঠিক থাকে, ডেলিভারির সময় যেন ভলিউম ওভারলোড বা হাইপোভলিউমিয়া না হয় সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন এখন বলো কি অবস্থা, কোশ্চেন করো। আমি তুমি নিয়ে গন্ডগোল হয়ে যায় তো আপনি তুমি নিয়ে কিছু মনে করো না। ম্যাম প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পড়াবার জন্য। এই শর্টে সবকিছুই চলে এসেছে ম্যাম। আমার একটা প্রশ্ন ছিল যে পিটিএমসি এর একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি যে প্রেজেন্স অফ স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট ইন এলএ, এটা ম্যাম একটা ইন্ডিকেশন বলা হচ্ছে, কিন্তু আবার প্রেজেন্স অফ থ্রোম্বাস ইজ এ কন্ট্রাইন্ডিকেশন। এখন এই স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্টটা কি ম্যাম? এটা কি থ্রোম্বাস না প্রি থ্রোম্বোটিক বা প্রো থ্রোম্বোটিক কোন স্টেট হবে? স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট মানে হচ্ছে থিকেনিং হচ্ছে, আস্তে আস্তে স্লাজ ফরমেশন হচ্ছে থ্রম্বাসের আগের স্টেজ, যেখানে রেড ব্লাড সেল গুলো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, কিন্তু তখনও সেটা থ্রম্বাস ফরমেশন করে নাই। স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্টে আমরা পিটিএমসি করতে পারবো, তার কারণ হচ্ছে যদি আমরা স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট থাকা মানে কিন্তু থ্রম্বাস থাকতে পারে। জি ম্যাম। এই ক্ষেত্রে আমাদের ট্রান্সইসোফেজিয়াল ইকো করে খুব ভালো করে কনফার্ম করতে হবে যে কোথাও কোনো ধরনের থ্রম্বাস নাই, শুধুই স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট আছে। কারণ ওটা তো লিকুইড ফর্ম, ওটাতে পিটিএমসি করলেও কোথাও থ্রম্বাস গিয়ে এফেক্টেড হওয়ার চান্স থাকবে না, সিভিটি হওয়ার চান্স থাকবে না, বা পেরিফেরাল কোনো ধরনের এম্বলিক ম্যানিফেস্টেশন হবে না। কিন্তু যদি থ্রম্বাস থেকে থাকে, আমরা দেখলাম না, শুধু স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্টটা দেখেই করে ফেললাম, তাহলে কিন্তু রিস্ক থেকে যাবে। এই জন্য আমরা যদিও শুনি যে ইন্ডিকেশন আছে, কিন্তু আমরা সাধারণত করতে চাই না, ওয়েট করে ইকো কন্ট্রাস্ট গেলেই করি যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন না থাকে। জি থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম কিছু? আমার একটা প্রশ্ন আছে। হুম। এটা প্রশ্ন হচ্ছে ম্যাম, এমএস এর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কি হবে, বা হলে কেমন, মানে কিভাবে হবে মেকানিজম? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর সাধারণত হয় না, লেফট অ্যাট্রিয়াল ফেলিওর হয়, কারণ হচ্ছে এলএটা আস্তে আস্তে বড় হয়ে কন্ট্রাক্টাইল পাওয়ারটা চলে যায়, এবং এলএ যত হবে বড় হবে ব্যাক প্রেশারটা বাড়বে, এবং সিভিয়ার এমএস এ কি হবে, লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসতে পারতেছে না, তখন লেফট ভেন্ট্রিকলটা ব্যাকওয়ার্ড ব্লাড প্রেশার বের করে দিতে পারবে না, তখন আমরা কি দেখবো যে ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কিন্তু কমবে না, কিন্তু ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাবে, এবং আমাদের এখানে প্রিলোডটা কমতেছে মেইনলি, হ্যাঁ, আফটার লোড কিন্তু বাড়তেছে না বা কমতেছে না, প্রিলোডটা কমে যাচ্ছে, এই জন্য ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাচ্ছে। আর যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ব্লাড কম, এই জন্য লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনও কিন্তু ওরকম থাকবে না তখন। ম্যাডাম, যদি এমএস এর পেশেন্টের ক্ষেত্রে হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইতে পারে, কিন্তু প্রায় অনেক জায়গায় পাচ্ছি যে এটা বটম থিনিং হয়ে যেতে পারে। এটা কোনো কারণ আছে কি? একটা পেশেন্টের প্রথমে যদি হাইপারটেনশন থাকে, সেটার জন্য যেটুকু চেঞ্জ হবে এরপরে কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ হচ্ছে যে তার তো তখন ব্লাড প্রেশারটা বেশি থাকার সুযোগ নাই, কারণ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কিন্তু কম বা ইজেকশন ফ্র্যাকশন কম, এলভিতে ব্লাড কম আসতেছে, এটাকে ফোর্সফুলি প্রেশার দিয়ে বের করে দেওয়ার কিন্তু কোনো দরকার পড়তেছে না, যেই জন্য লেফট ভেন্ট্রিকলটা কিন্তু কখনোই দেখবো না যে আমরা ডাইলেটেড হয়ে যাচ্ছে। এখন যেহেতু হাইপার টেনশন থাকতেছে না, ওই জন্য হয়তো প্যাসিভলি ওই মানে থিকেনিংটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু মানে অ্যাক্টিভ থিনিং হওয়ার কোনো ধরনের কোনো মেকানিজম আমি পাই নাই। জি ম্যাডাম, থ্যাংক ইউ আর ম্যাডাম। কিছু? আর কোনো কোশ্চেন আছে? কিছু কি মিস হয়ে গেছে কিনা সেটা বলো। মিস হয় নাই ম্যাডাম, ভালোই সব মানে আসছে, অনেক ভালো লেকচার ছিল ম্যাডাম।
ম্যাডাম একটা জিনিস জানার ছিল যে এটা প্রায় স্যাররা প্রশ্ন করেন যে এমএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে রিমোটিক যে এমএস টা হয় সেটা আমাদের দেশে বেশি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে কম। ওদের দেশে কমের মানে এক্সাক্ট বা কারণ তো জানা নেই। কি কারণ হইতে পারে ম্যাডাম এটা? এইসব সম্ভাব্য কি কারণ কান্ট্রিতে হইতে পারে? যেহেতু পপুলেশন বেশি এবং সোশিও ইকোনমিক ইকোনমিক একটা কন্ডিশন ব্যাপার। ভালো না, এই জন্য মানে হাইজিনিক কন্ডিশনটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর স্ট্রেপ্টোককাল ইনফেকশনের ক্ষেত্রে। পুয়ার হাইজিনটাকেই কিন্তু মেইন ফ্যাক্টর বলা হয়, যে স্ট্রেপ্টোককাল ইনফেকশনের জন্য পুয়ার হাইজিনটাকেই বড় একটা ফ্যাক্টর বলা হচ্ছে। যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই জিনিসগুলো কম, পপুলেশন কম, ওদের সোশিও ইকোনমিক কন্ডিশন কম্পারেটিভলি ভালো, পেশেন্টের মানে ক্লোজলি ডেন্স পপুলেশন থাকে না, এই জন্য দেখা যায় যে ওদের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাল ইনফেকশনটা কম হচ্ছে। এবং আমার ধারণা স্ট্রেন গুলো ওইসব দেশে কম থাকে। জি ম্যাম ম্যাডাম। রিসেন্টলি তো ম্যাম বলা হচ্ছে যে মলিকুলার মিমিক্রি যেটা এটা পেছনে দায়ী, সেটাই পাক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পপুলেশনে অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ। কারণ এফেক্টেড পপুলেশনও আমাদের বেশি। মলিকুলার মিমিক্রিটা ওই স্ট্রেইনের জন্য হচ্ছে, তাই না? জি ম্যাম, জি ম্যাম, স্ট্রেইনটাও আমাদের এসব এরিয়াতেই বেশি, এটাও একটা বড় ফ্যাক্টর। জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, শর্ট কেসে একটা এমএস এর পেশেন্ট আসলে কি কি করতে বলা হয়? যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম অথবা অসকালটেট দ্য প্রিকর্ডিয়াম, তাই না? এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম বলে কি কি জিনিস দেখতে হবে? এক্সামিন দ্য প্রিকোডিয়াম, এক্সামিন বললে আমরা ইন্সপেকশন করব, পালপেশন, অসকালটেশন। ইন্সপেকশনের কোনো ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে কিনা, পালপেশনের অ্যাপেক্সিটা লোকেট করব, থ্রিল আছে কিনা, অ্যালভিওলার পিটু আছে কিনা, লিপারেশন হিভ আছে কিনা। আর অসকালটেশন দেখবো হার্ট সাউন্ড, ফার্স্ট সাউন্ড, টেনার সাউন্ড, কোনো আদার কোনো এডেড সাউন্ড আছে কিনা, ফার্স্ট সাউন্ড কেমন। তারপর হার্ট সাউন্ড দেখার পরে তারপর আমরা মারমারে চলে যাব, মারমার দেখবো যে মিডাস্টিক মারমার আছে কিনা, মারমারের ইমিউনিটি কেমন, ব্লিডিং কেমন, এগুলো দেখবো, ইকুইপমেন্ট আছে কিনা। মারমার যে প্রসিডিউর অংশ মারমার গুলো দেখে, মারমারটা দেখবো। আচ্ছা, এখন এক্সামিনেশন করার পরে কি কি জিজ্ঞেস করতে পারে? এক নাম্বার হচ্ছে তোমার ডায়াগনোসিস কি, ডিডি কি কি হতে পারে। 3 নাম্বার জিজ্ঞেস করতে পারে এই যে মেকানিজম গুলা, ডায়াস্টোলিক মারমারটা কেন হচ্ছে, তারপর ফার্স্ট হার্ট সাউন্ড কেন লাউড হচ্ছে, এফ এ কেন ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাওয়া যাচ্ছে না, প্রিসিস্টোলিক এক্সেন্টুয়েশন কেন হচ্ছে, তারপরে ওপেনিং স্ন্যাপ কেন হচ্ছে, ওপেনিং স্ন্যাপের সাথে এএসডি স্প্লিটিং এর কি ডিফারেন্স আছে, এগুলা কিন্তু জিজ্ঞেস করবে। তারপরে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্টে গেলে পিটিএমসি জিজ্ঞেস করবে। পরীক্ষার হলে কিন্তু পিটিএমসি প্রসিডিউর জানতে হবে, টেবিলে বসে কিন্তু পিটিএমসি প্রসিডিউর বলতে হয়, সুতরাং প্রসিডিউর গুলো পড়ে ফেলবা তোমরা। পিটিএমসি কিভাবে করে থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগছে। সব টাইমে এবং অনেক বড় পিটিএমসির একটা ইন্ডিকেশন। প্রেপারেশন দেখে ফেলেছি। পিটিএমসি প্রসিডিউরটা কিন্তু সোজা, ওইটা গুগলে সার্চ দিয়েও পড়তে পারো, অথবা ইমার্জেন্সি কার্ডিয়াক যেটা চার্চিল ওইখানেও কিন্তু আছে। পিটিএমসি প্রসিডিউর কি তোমরা দেখছো? দেখছিলাম ম্যাডাম, ভুলে গেছি। ইয়েটা মনে আছে, রুট যেভাবে করতে হয়। পিটিএমসি ইন্ডিকেশন জিজ্ঞেস করবে, পিটিএমসি তে কি বেলুন ইউজ করা হয় সেটা জিজ্ঞেস করতে পারে। কি বেলুন ইউজ করা হয়? ইনোই বেলুন ম্যাম, ইনোই বেলুন। ইনোই বেলুন। ইনো বেলুন ইউজ করা হয়, সেটা জাপানি, হ্যাঁ, এবং এটা যিনি আবিষ্কার করেছেন ওনার নামে ইনো বেলুন। আর ইনো বেলুনের ডায়ামিটারটা আমরা কিভাবে ঠিক করি?
ম্যাডাম মাইট্রাল ভালভের ওরিফিস কি কি হাইট, পেশেন্টের হাইট নিতে হবে, হাইট বাই 10 প্লাস 10, তার মানে পেশেন্টের হাইট যদি 160 সেন্টিমিটার হয় তাহলে বাই 10 মানে 16, তার সাথে প্লাস 10 মানে 26, তার মানে বেলুনের ডায়ামিটার হবে 26 মিলি। মানে বেলুন কতটুকু ফুলাবো আমরা। আচ্ছা আচ্ছা, ভালভ অরিফিসের মধ্যে ইনো বেলুনটা দেওয়ার পরে আমরা ফুলাই না, সেটা কতটুকু ফুলাবো সেটা ডিটারমাইন করা হয় এভাবে। এবং এই হিসাবে কিন্তু ডিফারেন্ট সাইজের বেলুন পাওয়া যায়, কোনটা 26 ফুলবে, কোনটা 24 ফুলবে, কোনটা 25-24 ফুলবে, ওরকম কিন্তু বেলুন পাওয়া যায় ডিফারেন্ট ডায়ামিটারের। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর পিটিএমসি তে আমরা কি কি পাংচার করি ফিমোরাল রিজিয়নে? বলতে পারবা না? ফিমোরাল আর্টারি ভেইন দুইটাই তো মনে হয় পাংচার করা হয়। হ্যাঁ, দুটোই পাংচার করা হয়, আর্টারি এবং ভেইন দুটোই পাংচার করা হয়। ফিমোরাল আর্টারি পাংচার করে ওখানে কি ঢুকানো হয় এবং কোথায় রাখা হয়? কোন সাইনাসে রাখা হয় ম্যাডাম? ফিমোরাল আর্টারি পাংচার করে পিকটেল ক্যাথেটার দেওয়া হয়। পিকটেল ক্যাথেটারটা রুট অফ দ্য অ্যাওর্টাতে রাখা হয়, এটা ডিমার্কেশন পয়েন্ট হিসাবে ওখানে রাখা হয়, ঠিক আছে? রুট অফ দ্য অ্যাওর্টা, জি ম্যাডাম। রুট অফ দ্য অ্যাওর্টা। আর ফিমোরাল ভেইন পাংচার করে কি করা হয়, ওইটা দিয়ে টোটাল প্রসিডিউর করা হয়। শীত পাঠানো, তারপরে হচ্ছে ব্রোকেন বা নিডলটা ঢুকায় পাংচার করা, তারপরে বেলুনিং করা, সব হচ্ছে ফিমোরাল ভেইন দিয়ে আমরা রাইট সাইড দিয়ে করব। আর শুধু পিকটেল ক্যাথেটারটা আর্টারি রুটে আমরা রাখবো শুধু ডিমার্কেশন পয়েন্ট হিসাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কি কি দেখতে হবে, বেলুন ফুলানোর আগে আমাদের লেফট অ্যাট্রিয়াল প্রেসারটা দেখতে হবে পাংচার করার পরে, ঠিক আছে? পাংচার করার পরে লেফট অ্যাট্রিয়াল প্রেসারটা দেখবো, আবার যখন মাইট্রাল ভালভটা আমরা বেলুনিং করলাম এরপরে লেফট অ্যাট্রিয়াল প্রেসার কতটুকু ফল করলো সেটা দেখতে হবে এবং দুইটা লিখে রাখতে হবে, বিফোর অ্যান্ড আফটার। পাংচার লিখতে হবে এবং আগে আমরা ডায়ামিটারটা জেনে রাখবো প্ল্যানিমেট্রিতে, পরে আবার ইকো করে আমাদের দেখতে হবে ডায়ামিটার কতটুকু বাড়লো। আর টেবিলে পেশেন্টকে প্রসিডিওর করার আগে এমআর শুনতে হবে অস্কালটেশনে, এবং প্রসিডিওর করার পরে আবার শুনতে হবে এমআর বাড়লো কিনা। এমআর বাড়া মানে কি? বাড়া মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হতে পারে। এমআর বাড়া মানে হচ্ছে কমিশনাল রাপচার হতে পারে, কর্ডিটিয়ার হতে পারে, ঠিক মতো ভালভটা হয়তো ফুলে নাই, কোনো দিকে ছিঁড়ে গেছে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে এমআর বাড়া মানে পেশেন্টের কিন্তু অ্যাকিউট পালমোনারি ইডেমা ডেভেলপ করতে পারে এবং ক্যাটাস্ট্রফ হতে পারে। এই জন্য পাংচার করার সময় খুব সাবধান থাকতে হবে, বেলুন ফুলানোর সময় খুব সাবধান থাকতে হবে। বেলুনের সাইজ যদি ঠিক না হয় এবং পেশেন্টের অরিফিস যদি ঠিক মতো কমিশনাল ফিউশন না থাকলে কখনোই পিটিএনসি করা যাবে না। কমিশনাল ক্যালসিফিকেশন বেশি থাকলে পিটিএনসি করা যাবে না, কারণ তখন টিআর হওয়ার চান্স থাকবে। এই জন্য ইউনিফর্ম ফিউশন থাকলে পিটিএনসি করলে রেজাল্ট ভালো হবে। ঠিক আছে? পিটিএনসি করে কিন্তু ম্যাডাম আমরা গ্রেড 1 পর্যন্ত, এমআর গ্রেড 1 পর্যন্ত অ্যাকসেপ্টেবল ইন্ডিকেশনে যেটা আছে। এমআর গ্রেড 1 পর্যন্তই আমরা করব, এবং আগেও যদি 1 থাকে পরেও যদি 1 থাকে সেটাও ভালো। আবার যদি আগে কোনো এমআর পাই নাই আমরা কিন্তু পরে গ্রেড 1 এর মতো খুব মাইল্ড এমআর পাচ্ছি, সেখানে ভয়ের কিছু নাই, একটু এমআর হতেই পারে। কিন্তু যদি বড় এমআর হয় তাহলে সেটা বোঝা যাবে যে পিটিএমসি কমপ্লিকেশন হিসেবে ধরে নিতে হবে, তখন পেশেন্টকে ফ্রিকোয়েন্ট ফলো আপ করতে হবে। আর আরেকটা লাস্ট একটা জিনিস আমি বলি, পেশেন্টের ফলো আপ যদি অ্যাসিম্পটোমেটিক মাইট্রাল স্টেনোসিস হয় এবং পেশেন্টের পিটিএমসি ইন্ডিকেশন না থাকে, পেশেন্টকে আমরা
2 to 3 ইয়ারলি ফলো আপ করবো। আর যদি সিমটোমেটিক থাকে, পিটিএমসি ইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা ইয়ারলি ফলো আপ করবো। আর পিটিএমসি করার পরেও আমরা পেশেন্টকে ইয়ারলি ফলো আপ করবো। তার মানে পিটিএমসি করার পরে এবং পিটিএমসি করার আগে সিমটোমেটিক থাকলে ইয়ারলি ফলো আপ, আর যদি পিটিএমসি করার আগে অ্যাসিমটোমেটিক থাকে এবং ইন্ডিকেশন না থাকে, তাহলে 2 to 3 ইয়ারলি ফলো আপ করলেও চলবে। তো আজকে ক্লাস এইটুকুই থাক। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা সবাই নামের সাথে রোল নাম্বার দিয়ে মেসেজ দাও, তাহলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।